ইরানে আবার আক্রমণ শুরু করছে আমেরিকা। যুদ্ধটা থামতে থামতেও শেষ পর্যন্ত থামলো না। আমেরিকা ট্রাম্পের জামানায় হয়ে উঠেছে আনপ্রেডিক্টেবল। ইচ্ছে করেই করছে এটা ট্রাম্প। সে আলাপ আরেকদিন করা যাবে, কিন্তু এই যুদ্ধ নিয়ে তো আমাদের প্রেডিক্ট করতে পারতে হবে কি ঘটতে যাচ্ছে, কি হইতে পারে। কারণ আমাদের জন্য, আমাদের দেশের জন্য, দেশের জনগণের ভবিষ্যৎকে প্রোটেক্ট করতে হইলে আমাদের ভূ রাজনীতির সব হিসাব নিকাশ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। তাইলেই এই জটিল সময়ে আমরা অতিক্রম করতে পারবো। এই যুদ্ধে ইরান, আমেরিকা আর ইসরায়েলের শক্তি আর দুর্বলতাগুলা আমাদের খুঁটে খুঁটে জানতে হবে। আজকে ইসরায়েলের এক গোপন জিগরি দোষ সম্পর্কে জানবো, যার উপরে ইসরায়েলের সামরিক এবং অর্থনৈতিক শক্তি অনেকাংশে নির্ভর করে। কোন সেই দেশ? ইসরায়েলের সাথে ইন্ডিয়ার সম্পর্ক থাকবে, আমেরিকার সম্পর্ক থাকবে, পশ্চিমাদের সম্পর্ক থাকবে। এটা বোঝা যায় কেন থাকবে, আমরা বুঝি। এমনকি কিছু সুন্নি মুসলিম দেশের সাথে সম্পর্ক নিয়ে মনকে বুঝ দেওয়া যায় যে এটা থাকতে পারে। কিন্তু আজকের দিনে একটা শিয়া মুসলিম দেশ ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, এটা শুনলে কেমন লাগবে? নিশ্চয়ই খুব অবাক হইবেন। আবার উল্টা দিকে যে ইসরায়েল মুসলমান নামটা পর্যন্ত শুনতে পারে না, শিয়া মুসলমানদের নামটা পর্যন্ত শুনতে পারে না, ইরান যাদের একমাত্র শত্রু, তারা কিভাবে একটা মুসলমান রাষ্ট্রের সাথে, শিয়া রাষ্ট্রের সাথে গভীর রাজনৈতিক সামরিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক গড়ে তোলে। আজকে ইসরায়েলের এমন একটা গুপ্ত প্রেমিকের গল্প আপনাদের বলবো। এই গল্পটা মজা লাগবে তো বটেই, অনেকটা লার্নিং হবে সবার জন্য, যে রাষ্ট্র রাষ্ট্র সম্পর্কের বিষয়টা খুব সরলভাবে ব্যাখ্যা করা যায় না। রাষ্ট্র স্বার্থ বলে একটা বিষয় আছে, যা অনেক সময় ধর্মের উপরে স্থান পায়। আবার এই সম্পর্ক বদলে যেতে পারে একটি পলকে। আসেন শুরু করি সেই আলাপ। কে সেই গুপ্ত প্রেমিক? সেই গুপ্ত প্রেমিক আজারবাইজান। ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক এতই গভীর যে পরস্পরের উপরে তারা এত নির্ভরশীল, অথচ এইটা নিয়ে কোনো হইচই নাই, আলাপ নাই। হ্যাঁ, বুঝেছেন, কোনো হইচই নাই। পরিবেশটা খুব সুন্দর। পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? 2009 সালে ফাঁস হওয়া একটা মার্কিন কূটনৈতিক তারবার্তায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তার দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ককে একটা আইসবার্গ বা হিমশৈলের সাথে তুলনা করছিলেন। মানে হিমশৈলে তো জানেন তো, যার 9 দশমাংশ থাকে পানির নিচে আর 1 দশমাংশ থাকে পানির উপরে। তো এইরকম পানির উপরে অল্প একটু আছে, কিন্তু ভিতরে অনেক গভীর। আজ প্রায় 2 দশক পর সেই হিমশৈল পানির অনেক উপরে মাথা তুলে দাঁড়াইছে। এটা এমন এক সম্পর্ক যা সমস্ত রাজনৈতিক ধারণাকে ভেঙে দেয়। একদিকে শিয়া সংখ্যাগরিষ্ঠ একটা মুসলিম দেশ, অন্যদিকে ইহুদি রাষ্ট্র ইসরায়েল, যাকে বেশিরভাগ মুসলিম বিশ্ব কূটনৈতিকভাবে দূরে রাখে। অথচ এই দুই রাষ্ট্র গত 3 দশক ধরে গড়ে তুলছে মধ্যপ্রাচ্যের অন্যতম স্থিতিশীল এবং গভীর কৌশলগত অংশীদারিত্ব। প্রশ্ন হইল কেন এবং কিভাবে? সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে আজারবাইজান স্বাধীনতা ঘোষণা করে 1991 সালের অক্টোবরে। মাত্র 2 মাসের মধ্যে 1991 সালের 25শে ডিসেম্বর ইসরায়েল আনুষ্ঠানিকভাবে আজারবাইজানের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। আজারবাইজানকে স্বীকৃতি দেওয়া প্রথম রাষ্ট্রগুলোর একটা হিসাবে 1992 সালের 7 এপ্রিল স্থাপিত হয় পূর্ণ কূটনৈতিক সম্পর্ক। ইসরায়েল 1993 সালে বাকুতে দূতাবাস খোলে, কিন্তু এই সম্পর্কের বীজ বপন হয়েছিল আরো আগে। 1990 সালে জানুয়ারিতেই বাকুতে গঠিত হয়েছিল আজারবাইজান ইসরায়েল সোসাইটি। সোভিয়েত ইউনিয়ন আমলে, সোভিয়েত ইউনিয়ন তখন ভাঙে নাই। আর সোভিয়েত উত্তর সময় দুই জাতির মধ্যে সংযোগ স্থাপনের আগ্রহ ছিল পারস্পরিক। একটা গুরুত্বপূর্ণ সামাজিক ভিত্তি এখানে কাজ করছে অবশ্য, সেটা বলে রাখা ভালো। আজারবাইজানে ঐতিহাসিকভাবে 1500 বছর থেকে ইহুদিরা থাকে। ইহুদিরা কুবা জেলার কিরমিজি কাজাবাকে কখনো কখনো ককেশাসের জেরুজালেম নামে ডাকা হয়। এটা বিশ্বের অন্যতম প্রাচীন সংখ্যাগরিষ্ঠ ইহুদি বসতিগুলোর একটা। ঐতিহাসিকভাবে এইখানে ইউরোপের অন্যান্য দেশের মতো ইহুদি বিদ্বেষ কখনো ছিল না, যা দুই জাতির সহাবস্থানের একটা অনুকূল সামাজিক পটভূমি তৈরি করছিল। সম্পর্কের প্রথম বড় মোড় আসে 1997 সালে, যখন নেতানিয়াহু প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে বাকু সফরে যায় হেইদার আলিয়েভের, মানে এখন বর্তমান প্রেসিডেন্টের বাবা, কিন্তু ওর সঙ্গে সাক্ষাৎ করে। আর একটা গুরুত্বপূর্ণ মোড় 2010 থেকে 11 সালে, যখন আজারবাইজান সামরিক আধুনিকায়নের প্রয়োজনে ইসরায়েলি অস্ত্রের দিকে ঝুঁকে যায়। তো এখন প্রশ্ন হইল, এই যে একটা মুসলিম দেশের সাথে ইসরায়েলের সম্পর্ক, এই সম্পর্ক করতে কেন ধর্ম বাধা হইল না? এইটা গেল একটা ধাঁধা। একটা মুসলিম দেশ কিভাবে ইসরায়েলের সবচেয়ে নির্ভরযোগ্য মুসলিম বিশ্বের অংশীদার হয়ে উঠল? কয়েকটা কারণ আমরা দেখতে পারি। সোভিয়েত ইউনিয়নের এই কমিউনিস্ট উত্তরাধিকারের কারণে আজারবাইজান সাংবিধানিকভাবে কঠোরভাবে ধর্মনিরপেক্ষ। ধর্ম এবং রাষ্ট্র এখানে পৃথক, তাদের মতো আর কি। ধর্মীয় পরিচয় জাতীয় পররাষ্ট্রনীতির নির্ধারক হয় না, রাষ্ট্রীয় স্বার্থই মুখ্য। এইটা ইরানের ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থার পুরো বিপরীত।
আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভের ইসলাম এবং ফিলিস্তিনের মতো ইস্যুর প্রতি বিশেষ কোনো আলাদা টান নাই, আলাদা আবেগও নাই। আর ইরানের সঙ্গে গভীর অবিশ্বাস আছে একটা আজারবাইজানের। এটাই আসলে মূল সম্পর্কের মূল চালিকা শক্তি। এখানে আসল গল্প। ভৌগোলিক ধর্মীয় নিকট্য সত্ত্বেও তেহরান এবং বাকুর সম্পর্ক দীর্ঘদিনের সন্দেহে ভরা। ইরানের দিক থেকে সন্দেহ কি? এটা জাতিগত আজেরি প্রশ্ন। মানে ইরানের বিপুল সংখ্যক জাতিগত আজেরি বাস করে। আনুমানিক ইরানের জনসংখ্যা 16 থেকে 18%, অনেক বড়। মানে আজারবাইজানের নিজের যে জনসংখ্যা তার 3 গুণ থাকে আজেরি জনগণ ইরানে। তেহরান আশঙ্কা করে যে এই আজারবাইজান এই জনগোষ্ঠীর মধ্যে বিচ্ছিন্নতাবাদী অনুভূতি উস্কে দিতে পারে। দেয়ও কিন্তু, আমরা এটা পরে দেখব। আজারবাইজান আবার নিজে ভয় করে যে ইরানের বিপ্লব আবার আমার দেশে চলে আসে কিনা। আবার এবং ইরানের নেতারা কিন্তু আজারবাইজানি ইসলাম বিপ্লব রপ্তানির কথা বলছে। এটা আজারবাইজান ডরায়। ইনফ্যাক্ট ইরানের বিপ্লবের কারণেই সোভিয়েত ইউনিয়ন ভয় পাইছিল যে ইরানের আশেপাশে থাকা মুসলমান প্রধান দেশগুলা ইসলামী বিপ্লব যেন না হয়ে যায়। সেই জন্যই তারা আফগানিস্তানে আগ্রাসন চালাইছিল, একটা বাফার স্টেট চাইছিল। এই নিয়ে আমার একটা এপিসোড আছে, টাইম থাকলে দেখে নিয়েন। আবার ইরান আজারবাইজানের প্রতিদ্বন্দ্বী, ওটা কিন্তু খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ আর্মেনিয়া, ওর সঙ্গে সম্পর্ক রাখছে, যা বাকুর চোখে ধর্মীয় সংহতির চাইতে ভূরাজনৈতিক প্রশ্নটাই সামনে চলে আসে। শত্রু আমার বন্ধু, এই যুক্তি সম্পর্কের ভিত্তি। উভয় দেশ ইরানকে অভিন্ন হুমকি হিসেবে দেখে। আজারবাইজান কিন্তু অনেকের সাথে সম্পর্ক রাখে, ইসরায়েল ছাড়াও। তুরস্ক, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, এমনকি ইরানের সঙ্গে কিছুটা সম্পর্ক তার আছে। এই কৌশলগত স্বাধীনতা আজারবাইজানের ভূ রাজনৈতিক মূল্য বাড়াইছে। এখন দেখা যাক এই মৈত্রীতে দুই দেশ মানে ইসরায়েল আর আজারবাইজান কিভাবে উপকৃত হয়েছে। এই সম্পর্ক, ইসরায়েল আর আজারবাইজান সম্পর্ক, এটা প্রতীকী সম্পর্ক না, এটা অত্যন্ত বস্তুগত ম্যাটেরিয়াল সম্পর্ক। এর দুইটা প্রধান স্তম্ভ, জ্বালানি আর প্রতিরক্ষা। একে প্রায় অস্ত্রের বিনিময়ে তেল, এনার্জি ফর আর্মস এর অংশীদারিত্ব বলা হয়। ইসরায়েল কি পায়? জ্বালানি নিরাপত্তা পায়। আজারবাইজান ইসরায়েলের অন্যতম বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী। ইসরায়েলের তেলের আমদানির প্রায় 40% আসে আজারবাইজান থেকে। বাকু তিবলিসি জেইহান পাইপলাইনের মাধ্যমে। এটা কিন্তু পাইপলাইন আবার তুরস্কের মধ্যে দিয়ে যায়, এটা আমরা পরে আসবো আর কি। কাজাকিস্তানের সাথে মিলে বাকু ইসরায়েলের তেলের চাহিদার 60%-এর বেশি মেটায়। ইসরায়েলে কিন্তু তেল নাই, এটা তেলহীন দেশ। এই জন্য তেল ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইরানের বিরুদ্ধে গোয়েন্দা উইন্ডো হিসেবে কাজ করে আজারবাইজান। আজারবাইজানের সঙ্গে ইরানের প্রায় 765 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত আছে। ইসরায়েলকে ইরানে উকি দেওয়ার জন্য এক অমূল্য একটা অবস্থান দেয়। এমনকি 1990 দশকে ইসরায়েল আজারবাইজানকে ইলেকট্রনিক গোয়েন্দা স্টেশন স্থাপনে সাহায্য করছিল। ইরান বহুদিন ধরে অভিযোগ করে আসতেছে যে মোসাদ আজারবাইজানের মাটি থেকে ইরান বিরোধী গোয়েন্দা তৎপরতা চালায়। আবার আজারবাইজান ইসরায়েলের জন্য মুসলিম বিশ্বে দরজা খোলার একটা ভূমিকা রাখছে। আব্রাহাম চুক্তির আগে বাকুতেই গোপনে ইসরায়েল ইউ কূটনীতিকদের বৈঠক হয়েছিল। এটা তুরস্ক ইসরায়েল সংকটও মধ্যস্থতা করছে। গাজা যুদ্ধের পর আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে এই মুসলিম বন্ধু ইসরায়েলের কাছে আরো মূল্যবান হয়ে উঠছে।